আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের ১৬ নম্বর ক্লাসের আলোচ্য বিষয় ধারা। ধারা থেকে প্রশ্ন খুবই সহজ সহজ কিছু প্রশ্ন আসে। টপিক একদমই কম। আমার টাইপ যদি আমরা বলি, মানে এই টপিকে টাইপ খুবই কম। এখান থেকে প্রশ্ন যে আসবে এইটাও মোটামুটি বলা যায়। তাহলে যেখানে কম টাইপ থেকে মানে প্রশ্ন আসবে এরকম সিউরিটি থাকে, সেখানে নাম্বার কিন্তু নিশ্চিত করাটা সহজ হয়ে যায়। প্রস্তুতি নিতে কম সময় লাগে। ধারাতেও প্রস্তুতি নিতে আমাদের কম সময় লাগবে। অবশ্যই খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত হয়ে যান। সবাইকে নোট করতেই ক্লাস করতে হবে। নোট ছাড়া কিন্তু বিকল্প নেই। এবং আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন নিয়মিত এবং যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন না, যারা দিচ্ছেন না তারা কেন কেন দিচ্ছেন না? কেন সুযোগগুলা কাজে লাগাচ্ছে না? যারা দিচ্ছেন আপনাদের মার্ক কেমন আসতেছে? এবং আপনারা কিন্তু জানেন যে আমাদের পরীক্ষার সিস্টেম হচ্ছে এই ক্লাসের উপর ১৫ মার্ক থাকে এবং আমাদের বিগত যে কোর্স নিয়েছিলাম সেখানে যে আমরা বাছাইকৃত ৪,০০০ প্রশ্ন ছিল, সেই ৪,০০০ প্রশ্ন যে সম্মিলিত যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে সেই প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু প্রশ্ন করা হয় রুটিন অনুযায়ী। তো এখনো যারা বইটা সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করে নিবেন এবং নিয়মিত পরীক্ষাগুলো আপনাদেরকে দিতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের অংশে চলে যাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি জন্যই সময় মতো ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাই একটু সকলের উদ্দেশ্যে ক্লাসটি শেয়ার করে দিবেন এবং প্রস্তুত হয়ে নেন, আমরা এখনই ক্লাসে চলে যাব। ধারা বেসিক্যালি আমাদের ২ প্রকারের ধারা রয়েছে এবং বিশেষ কিছু ধারা রয়েছে। আজকে আমি ক্লাসের শেষ অংশের দিকে এগুলো সম্পর্কে বলব। তবে আ আমাদের কোনো একটা প্যাটার্ন মেইনটেইন করবে এরকম ২ টা ক্যাটেগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান অন্তর। আমরা যদি সমান্তর ধারাকে আমরা যদি ভাঙি, দেখেন সমান্তর। এখানে আছে হচ্ছে সমান যোগ অন্তর। তার মানে অন্তর সমান করে হচ্ছে বাড়বে অথবা কমবে। যেমন ধরেন আমি আপনাদেরকে একটা ধারা বলতেছি, আমরা একটা সংখ্যা নিলাম ৫। ৫-এর পরের সংখ্যা হচ্ছে ৫-এর সাথে ৩ যোগ করে ৮। ৮-এর পরের সংখ্যা হচ্ছে ৮-এর সাথে ৩ যোগ করে ৮ ৩ ১১। ১১-র পরের সংখ্যা হচ্ছে ১১-র সাথে ৩ যোগ করে ১৪। ১৪-র পরের সংখ্যা হচ্ছে ১৪-র সাথে ৩ যোগ করে ১৭। ১৭-এর পরের সংখ্যা হচ্ছে ১৭-এর সাথে ৩ যোগ করে ২০। তারপরে ২৩, তারপরে ২৬, তারপর ডট ডট। বুঝতেই পারতেছেন এবার কাহিনীটা কি হচ্ছে, যে প্রত্যেকটা সংখ্যার পরের সংখ্যা হচ্ছে ওই সংখ্যার সাথে ৩ যোগ করে করে ৩ প্রতি সংখ্যা সাথে যোগ হয়ে পরের সংখ্যাটা হচ্ছে। এই যে একটা সংখ্যার সাথে যে আরেকটা সংখ্যার যে ডিফারেন্স, ইংরেজিতে যেটাকে ডিফারেন্স বলা হয়, বাংলাতে যেটাকে পার্থক্য বা অন্তর। তার মানে পরপর ২টা সংখ্যার মধ্যে পার্থক্য, এটাকেই বলা হচ্ছে অন্তর। এবং এই অন্তরগুলা যখন সমান হয় তখন সেই ধারা বা সিরিজকে বলা হয় সমান্তর ধারা। তখন সেই ধারাকে কি বলা হচ্ছে? সমান্তর ধারা। আপনারা তাহলে বুঝতে পেরেছেন তো? এবং এইরকম একটা সিরিজের যেটা প্রথম যে পদটা থাকে সেইটাকে প্রথম পদই বলা হচ্ছে এবং এইটাকে ইংরেজি এ দ্বারা প্রকাশ করতেছে। আমরা যেহেতু একটা সূত্র তৈরি করব, সূত্র যেহেতু আমরা দিয়ে ম্যাথগুলা করব, এই জন্য আমরা এটাকে একটা চলক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এ। এই যে পরপর ২টা পদের পার্থক্য, আমরা কিন্তু এই পার্থক্যকে বের করার জন্য করতে পারি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে পারি, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করতে পারি, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করতে পারি, অথবা পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করতে পারি। তার মানে পরপর পাশাপাশি ২টা পদের ডিফারেন্স আমরা সাধারণ অন্তর লিখেছি। দেখেন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এইটাকে ডিফারেন্সের ডি হিসেবে চলক ধরে নিয়েছি। এখন আমরা ধরে নিলাম যে আমাদের যে ধারাটা রয়েছে সেই ধারাতে এন সংখ্যক, সেই ধারাতে আমরা ধরে নিচ্ছি এন সংখ্যক হচ্ছে পদ আছে। তার মানে এই যে ৫, ৮, ১১, ১৪, ১৭, ২০, তাহলে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ডট ডট তো যাচ্ছেই। তো এরকম কয়টা ধরে নিছি? ধরে নিছি আমরা পদ সংখ্যা হচ্ছে এন। এই জিনিসগুলো আমাদেরকে সমান্তর ধারাতে চিনতে হবে। প্রথম পদ সমান অন্তর,
আর হচ্ছে আমার পদ কয়টা রয়েছে। এবারে আসেন, আমাদের এই যে প্রথম পদকে আমরা এ ধরলাম, দ্বিতীয় পদ তাহলে কি হবে, এদের অন্তরকে ধরছি ডি, তাহলে প্রথম পদের সাথে অন্তর যোগ করলে দ্বিতীয় পদ হয়, দ্বিতীয় পদের সাথে অন্তর যোগ করলে তৃতীয় পদ হয়, তাহলে অন্তত ডি, এ প্লাস ডি হচ্ছে দ্বিতীয় পদ, এ প্লাস ডি এর সাথে আর একটা ডি যোগ করলে এ প্লাস হয়ে যাবে 2d। এবার আমি যদি এর পরের পদটা কত বের করতে যাই, তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d, চতুর্থ পদ মানে এর সাথে আর একটা ডি যোগ করতে হবে, 2d এর সাথে আর একটা ডি যদি যোগ করি তাহলে হয় হচ্ছে আমার 3d, এরকম করে এ প্লাস 4d এ ডট ডট ডট। এবারে আসেন, প্রথম পদ, প্রথম নাম্বার 1 তখন এর সাথে ডি নাই, নাম্বার 2 এটা কিন্তু সেকেন্ড পদ, এখানে ডি আছে একটা, নাম্বার 3 যেটা যেটা থার্ড হচ্ছে পদ, সেখানে ডি আছে দুইটা, যেটা নাম্বার 4 তার মানে চারতম পদ, সেখানে ডি আছে হচ্ছে 4-এর চাইতে এক কম, তিনটা। তাহলে প্রথমে যখন ফার্স্ট এখানে কোনো ডি নাই, তার মানে শূন্যটা ডি, যখন এটা দ্বিতীয় পদ তখন 2-এর চাইতে এক কম, একটা ডি, যখন এটা তৃতীয় পদ 3 নাম্বার পদ, 3-এর থেকে এক বিয়োগ করলে দুইটা ডি, যখন এটা চতুর্থ পদ 4-এর থেকে এক বিয়োগ করলে তিনটা ডি। তাহলে যখন আমি বলবো এনতম যখন আমি বলবো এনতম পদ তখন কি হবে, এ প্লাস এন এর থেকে একটা কম ইন্টু ডি। বুঝতে পেরেছেন? এই জন্যই সমান্তর ধারা এনতম পদ এই সূত্রটা আসছে, এনতম পদকে এল ধরে নেওয়া হয়েছে। আর এটাই দেখেন সমান্তর ধারার হচ্ছে একটা সাধারণ রূপ। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। ক্লাসগুলো ডিয়ার কাউসার আহমেদ ভাই, ক্লাসগুলো থাকবে ইএম জব, এখনই আপনার ক্লাস খাতায় লিখে নেন, ইএম জব লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন একটা ইউটিউব চ্যানেল আসবে, সেই ইউটিউব চ্যানেলে বাংলা জিকে, বাংলা ম্যাথ জিকে ক্লাসগুলো পেয়ে যাবেন প্লেলিস্ট আকারে, একদম সাজানো পায়ে পেয়ে যাবেন, সিরিয়াল করা আছে। আর ইংরেজি তো আপনারা জানেনই, ইউটিউবে ইংলিশ মজা চ্যানেল, দুইটা চ্যানেল, তাহলে ইংলিশ মজা চ্যানেলে ইংরেজি পাবেন, ইএম জব চ্যানেলে বাংলা ম্যাথ আর জিকে পাবেন। সবাই বলেন বুঝতে পেরেছেন কিনা? ইয়েস, আপনারা সবাই ক্লিয়ার। এবার এনতম পদ, এই যে এনতম পদ বেসিক্যালি আমরা শেষ পদকে আমরা ধরে নিচ্ছি আপাতত, যে শেষ পদ 100টাই পদ আছে, তাহলে এন এর ভ্যালু 100 হলে এনটা হচ্ছে আমার শেষ পদ। তাহলে দেখেন এলটা হচ্ছে আমার তম পদ, এই যে এন তম পদকে আমরা এল ধরে নিলাম, এল ইকুয়াল তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার একটু আসেন, এই এ কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এল মাইনাস এ ইকুয়াল এন মাইনাস 1 ইন্টু ডি। এবার দেখেন এই এন মাইনাস এইটাকে আমরা বাম পক্ষে এনে আসি, ডান পাশটাকে বামে আমরা নিয়ে আসি, আর এটাকে আমরা ডানে দিয়ে দিলাম। এবার এন মাইনাস 1 ইকুয়াল কি হবে বলেন তো, ডি এ পাশে গুণ আকারে আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, এল মাইনাস এ ডিভাইডেড বাই ডি। এবার এর পরের লাইন তাহলে কি হবে, এন ইকুয়াল তাহলে কি হবে, এল মাইনাস এ ডিভাইডেড বাই ডি, এই পাশে এন মাইনাস 1টা ওই পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। এই যে দেখেন পদ সংখ্যার সূত্র পেয়ে গেলাম, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে সবচাইতে বেশি সমান্তর ধারা থেকে এই প্রশ্নটাই, এই সূত্র থেকে এই প্রশ্ন হচ্ছে আসবে পরীক্ষাতে, আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, এন ইকুয়াল, এন হচ্ছে আমার কিন্তু তাহলে পদ সংখ্যা, এন হচ্ছে আমার পদ সংখ্যা এন, এলটা আমার কি, এলটা আমি শেষতম পদ, এনতম পদে হচ্ছে আমার শেষ পদ, তাহলে শেষ পদ মাইনাস এটা কি, এ হচ্ছে প্রথম পদ, নিচে ডি আছে, ডিটা কি অন্তর, তারপরে প্লাস 1, এইটা আমরা কিন্তু মুখস্থ করতে পারি। এইটাই সূত্র থেকে সূত্র হিসেবে, আর না হলে শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই অন্তর প্লাস 1, যার যেটা সুবিধা হয়, এখানে কিন্তু সেইটাই দেওয়া আছে।
এটা হচ্ছে পদ সংখ্যা। এখন অনেক সময় আমার এই যে ধরেন 5, 10 যোগ 15 যোগ 20 যোগ ডট 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 200 দেওয়া আছে, ইকুয়াল হোয়াট দেওয়া আছে। যে 5 থেকে শুরু করে 200 পর্যন্ত সংখ্যা ডিফারেন্স হচ্ছে 5 করে করে বাড়বে। তার মানে 5-এর পরে 10, 10-এর পরে 15, 15-এর পর 20, তারপরে 25, তারপরে 30, তারপরে 35, 5 করে করে বাড়তেছে। এই যে 5 করে করে বাড়তেছে, তার মানে একটা নির্দিষ্ট সংখ্যা প্রতি সংখ্যার সাথে যোগ হচ্ছে পরের সংখ্যা হওয়ার জন্য। এটা তাহলে সমান্তর ধারা, এটা তাহলে সমান্তর ধারা। এর যোগফল আমরা কিভাবে নির্ণয় করব? যোগফলের জন্য একদমই সহজ সূত্র, যোগফল সাম n সংখ্যক পদের যোগফল হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণন পদ সংখ্যা। তাহলে যদি আপনাকে বলি এইটারই যোগফল কত হবে, এইটার প্রথম পদ দেওয়া আছে কত বলেন তো? প্রথম পদ a দেওয়া আছে 5, এইটার শেষ পদ দেওয়া আছে, শেষ পদ l দেওয়া আছে হচ্ছে 200। এখন এই যে 5, 10, 15 অন্তর সমান অন্তরটা কত? আপনি কি সমান অন্তর বুঝতে পারতেছেন না? সমান অন্তর হচ্ছে আমার d = 5। এখন এই যে সমান্তর ধারার যোগফল, এই যে যোগফল s ইকুয়াল কি হবে? আমরা জানি প্রথম পদ প্লাস শেষ পদ, তাহলে প্রথম পদ 5, শেষ পদ 200 ডিভাইডেড বাই হচ্ছে 2 গুণন পদ সংখ্যা n। এখন আমরা তো আবার n জানি না, 5 থেকে 200 পর্যন্ত প্রতিবারে 5 করে করে বাড়তেছে, কয়টা পদ আছে এটা কি আমরা জানি না। কিন্তু আমরা পদ সংখ্যার কিন্তু সূত্র জানি। পদ সংখ্যার সূত্র হচ্ছে কি? পদ সংখ্যার সূত্র n ইকুয়াল শেষ পদ তার মানে 200 মাইনাস প্রথম পদ তার মানে 5 ডিভাইডেড বাই অন্তর হচ্ছে 5 করে করে বাড়তেছে, d = 5, এই যে এখানে আমরা লিখেছি, প্লাস হচ্ছে আমার 1। এবার 200 থেকে আমার 5 বিয়োগ করলে হয় 195 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 1। আমরা জানি 5 20 100, 5 19 95, তাহলে 20 আর 19 কত হয়? 20 আর 19 হচ্ছে আমার 39, আর হচ্ছে 1, এখানে আমরা পাবো কত? 40টা হচ্ছে পদ আছে, 40টা হচ্ছে পদ আছে 5 থেকে 200 পর্যন্ত, 40টা পদ। এখন n এর মান হচ্ছে কত পেলাম? 40 পেলাম। এবার 5 আর 200 যোগ করলে হয় 205 ডিভাইডেড বাই 2 গুণন 40, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 20 দুগুণে 40। এবার আমাদেরকে জাস্ট গুণ করে দিতে হবে, 2 দুগুণে 205 রে গুণ করলে 410, আর এ একটা শূন্য, 41 হচ্ছে আমাদের আনসার, যদি ক্যালকুলেশন আমরা ভুল না করি। সবাই কি বিষয়টা ক্লিয়ার কিনা? সবাই বলেন বিষয়টা কি ক্লিয়ার কিনা? এই যে আমাদের এখন পর্যন্ত মেন কাজটা সমান্তর ধারা আমরা শিখে ফেলেছি। আমাদের পদ সংখ্যা সবচেয়ে বেশি আসে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে সমান্তর ধারার যোগফল। সমান্তর ধারার যোগফল এখানে শেষ পদ হচ্ছে l ইকুয়াল কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আপনি এই সূত্রের মধ্যে শেষ পদের ভ্যালু প্রথম পদ ইকুয়াল প্রথম পদ, এই জায়গাতে যদি আমরা প্রথম পদ a বসান, শেষ পদ যদি আপনার a প্লাস n মাইনাস 1 ইন্টু d যদি বসায় দেন ডিভাইডেড বাই 2 গুণন n, এটা যদি আমরা করি ক্যালকুলেশন, তাহলে দেখেন n ডিভাইডেড বাই 2 আমরা একটু যদি আলাদা করে লিখি, তাহলে a আর a যোগ করলে হয় 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখেন এই সূত্রটা চলে আসছে। তা আপনারা যদি ভালো লাগে মুখস্থ করবেন, আমি আপনাকে বলবো মুখস্থ করার দরকার নেই, আপনারা এইটা মুখস্থ করা সহজ, কারণ পদ সংখ্যার এইভাবে এই লেখা থাকলে এইটা আমাদের জন্য সহজ। যেমন পদ সংখ্যা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর প্লাস 1, আর হচ্ছে যোগফল হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণন হচ্ছে আমার পদ সংখ্যা n। এইটা মুখস্থ রাখেন, যদি মনে করেন এটা আপনার কোনো এমসিকিউতে আসছে বসায় দিবেন, বের হয়ে যাবে, বা বাসায় 2-3 বার করলে অটোমেটিক্যালি ব্রেনে সেভ হয়ে যাবে। এবার আপনাদের জন্য কিছু সূত্র দিয়েছি, এইগুলা সূত্রগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, এইগুলা মুখস্থ করার জিনিস। এখানে একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়, যদিও গড়ের সময় এখানে পড়িয়েছিলাম যে 1 থেকে 50 পর্যন্ত, ধরেন 1 2 3 4 ডট 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 99 আছে। তো 1 থেকে 99 এই সবগুলা সংখ্যা যদি যোগ করে যদি গড় বের করতে যাই, তাহলে গড় কত হবে? আনসার বের করা একদমই সহজ হবে, প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তার মানে প্রথম পদ 1, শেষ পদ
99 ডিভাইডেড বাই 2, তার মানে 1 আর 99 যোগ করলে 100 ডিভাইডেড বাই 2, তাহলে গড় হবে 50। এই যে এই সূত্র ইউজ করে খুবই প্রয়োজনীয় সূত্র দেওয়া আছে 1 2 3 4 স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে আমার কত হবে n × n+1 ডিভাইডেড বাই 2। প্রচুর লাগে যদি জোড় সংখ্যার যোগফল যদি বের করতে যায় n × n-1, ওই যে n+1 উপরে যেটা আছে সেটাই হচ্ছে জোড় সংখ্যার হচ্ছে আমার সমষ্টি, মানে ধারার সমষ্টি, আর 1 3 5 বিজোড় সংখ্যার জন্য n²। তাহলে যদি আপনাকে যদি বলা হয় প্রথম আপনাকে যদি বলা হয় প্রথম পাঁচটা হচ্ছে আমার বিজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে 5² 25 হবে হচ্ছে আমার যোগফল। যেমন দেখেন 1 3 5 7 9, এই তো হচ্ছে প্রথম 5টা হচ্ছে সংখ্যা। আমি বললাম প্রথম 5টা কয়টা, 5টা, তাহলে এই যে n² প্রথম 5টার জন্য হবে 5² বিজোড় সংখ্যা। এখন দেখেন 1 আর 3 4, 4 5 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 9 25, যোগফল কিন্তু কত হচ্ছে 25 হচ্ছে आंसर। তাহলে আমাদেরকে এইভাবে আর যোগ করে করে দেখার দরকার নাই। যদি বলে 1 থেকে 50 পর্যন্ত প্রথম 50টা বিজোড় সংখ্যার যোগফল কত, প্রথম 50টা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 50 এর উপর স্কয়ার, 5 5 25 আর 2 শূন্য, তাহলে 2500 হবে যোগফল। যদি বলে প্রথম 100টা বিজোড় সংখ্যার যোগফল কত, প্রথম 100টা, তাহলে 100 এর উপরে স্কয়ার। পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফ পাবেন, স্ক্রিন থেকে লেখা সরিয়ে দিন। কোন লেখা সরিয়ে দিতে বলতেছেন? নিজের খাতাতে নোট করবেন, নিজের খাতায় এগুলো নোট করতে হবে। কোনো ধরনের লেখা ছাড়া, আঁকাঝোঁকা ছাড়া নিজে সুন্দর মতো লিখবেন, একবার লেখা হয়ে যাবে, মুখস্থও হবে। এবারে যা শিখালাম চলেন আপনারা এগুলার প্র্যাকটিস করেন। যা শেখানো হলো এগুলার হচ্ছে আনসার বের করে আমাকে বলেন, সবাই কমেন্ট করবেন আনসার। আমার আগে এগুলো আপনার আসতে হবে, আমার আগে আপনাদের এইগুলো আসতে হবে, ঠিক আছে? স্ক্রিনের লেখা কিভাবে সরাতে হয় আমি পারি না, ক্যাপশন অফ করে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যাপশনটা আপনার ওখান থেকে অফ করতে হবে, ঠিক আছে? আপনার ভিডিওতে দেখেন সিসি নামে একটা অপশন আছে, ওখানে চাপ দেন আর ক্যাপশন দেখাবে না। কোন ক্যাপশনটার কথা বলতেছেন দেখি তো, একটু দেখি। আপনারা কোন ক্যাপশনের কথা বলছেন? কোনো ক্যাপশন নাই তো, আমার ফোনে কোনো ক্যাপশন নাই। ক্যাপশন আপনার নিজের ফোনে। স্ক্রিনের লেখা কিভাবে সরাইতে আমি পারি না, এটা সিসি, এটা কি করে বোঝাই এখন? ওকে, গণিত শিখেন, ক্যাপশনের লেখা শেখায় এখন হচ্ছে কাজ নাই। 125 20 25 30 পাস করে করে বাড়তেছে, আমরা দেখতেই পাচ্ছি। 140 হচ্ছে শেষ সংখ্যা। কতগুলো পদ আছে আমরা জানি, পদের সংখ্যা n ইকুয়াল শেষ পদ 140 মাইনাস প্রথম পদ 20 ডিভাইডেড বাই অন্তর, পাস করে করে বাড়তেছে, যোগ 1। তাহলে 140 থেকে 120 বিয়োগ করলে 120 থাকে, 5 যোগ 1। এবার যদি 5 দিয়ে কাটি, আমরা জানি 5 20 100, 4 5 20, তার মানে 5 24 120, 5 24 120, 24 প্লাস 1, তাহলে 25টা হচ্ছে আনসার। 25টা এখানে পদ আছে, ইয়েস 25টি হচ্ছে পদ আছে। এবার এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন। এই প্রশ্নটা যারা করতে পারবেন না, খুব মনোযোগ দিয়ে সলভটা দেখেন। আমার ক্লাসে বারবারই বলি যে ম্যাথ এরকম একটা জিনিস, আপনি যখন একটা টাইপ ম্যাথ বুঝে ফেলবেন তখন এটা ভালো করে বুঝেন, কোনো কিছু মুখস্থ করতে যায় না। যতক্ষণ না জিনিসটা ধরতে পারতেছেন ততক্ষণ ট্রাই করেন। ধরা হয়ে গেলে আপনি সুন্দর করে ওই টপিকটা আপনার খাতাতে উপস্থাপন করেন টাইপ হিসেবে। এরপরে আপনার কাছে যে বইটা আছে সে বই থেকে প্র্যাকটিস করেন, কিন্তু ওই সবগুলা ম্যাথ আবার নিচে নোট খাতায় ওঠানোর দরকার নাই। পরীক্ষার দিনে শুধু নিজের ম্যাথ নোট হচ্ছে খাতাটা দেখলেই হয়ে যাবে, এবং মাঝে মাঝে অন্তত প্রতি মাসে 2 বার করে নিজের নোট খাতাটা উল্টাবেন, যাতে করে রিভিশনটা হয়ে যায়। আমরা প্র্যাকটিসের অভাবে ভুলে যাই, ঠিক আছে?
ওকে, তাহলে একটি সমান্তর অনুক্রম, অনুক্রম মানে হচ্ছে আমার ধারা, ইংরেজিতে যেটা সিরিজ, পঞ্চম পদটি হচ্ছে 18, ফিফথ পদ 5 নম্বর পদ হচ্ছে 18 এবং 5টি পদের যোগফল বলা আছে 75 হলে প্রথম পদটি কত? তাহলে বলছে 5টি পদের যোগফল এস, তাহলে 5। আমরা জানি যোগফল ইকুয়াল হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ, তার মানে এখানে 5টি পদ যেহেতু আছে 5 নাম্বার পদই হচ্ছে শেষ পদ, ডিভাইডেড বাই 2 গুণন হচ্ছে পদ সংখ্যা। এবার দেখেন বলছে প্রথম পদটা কত, এই যে প্রথম পদ বের করতে বলছে, তাহলে প্রথম পদ 5টা পদের যোগফল এখানে দেওয়া আছে 75, বসাই দিলাম। প্রথম পদ আমরা এ ধরে নিলাম, শেষ পদ যেহেতু পঞ্চম 5টাই পদ, পঞ্চম পদটাই হচ্ছে শেষ পদ, এটা হচ্ছে 18, নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ, গুণন পদ সংখ্যা যেহেতু 5টা পদ আছে 5 দিয়ে হচ্ছে গুণ। এবার দেখেন এই সাইডটা আমরা বামে নিয়ে আসলাম, এক লাইন, একদম যারা একদমই দুর্বল তারা যেন বুঝতে পারেন এই জন্য আমি এই ডান সাইডটা বামে নিয়ে আসলাম আর এইটা বাম সাইডটা ডানে দিলাম। এবার এ প্লাস 18 দিলাম, এই যে 2 এই পাশে ভাগ আকারে আছে, সমানের ওই পাশে গেলে এটা কিন্তু 75-এর সাথে গুণ আকারে থাকবে, 5টা এই পাশে গুণ আকারে আছে, সমানের ডান পাশে গেলে 5টা ভাগ আকারে থাকবে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি 5 15 75, এবার 15 দুগুণে 30, এই পাশে 30, এই পাশে এ প্লাস 18, এখন এ ইকুয়াল কত হবে? 18 এই পাশে যোগ আকারে আছে, ডান পাশে গেলে 18 বিয়োগ হয়ে যাবে, 12 হচ্ছে আনসার। প্রথম পদ হচ্ছে 12। দেখি কারা কারা পড়েছে, কারা কারা পেরেছেন। প্রথম পদ হচ্ছে আমার 12। ইয়েস, এত সূত্র মনে থাকে না, আমি আপনাদের তো বারবার এই কথাটাই বলি যে সূত্র এত কোনো সময়ই মনে থাকবে না, এই জন্যই তো আমি এখানে আপনাকে দুইটার উপরে নির্ভরশীল করতেছি, একটা হচ্ছে আমার পদ সংখ্যা, একটা হচ্ছে পদ সংখ্যা এবং পদ সংখ্যা কই থেকে আসছে। দেখেন আমি আপনাকে এই যে প্রথমে এইটা কেন বুঝালাম, না হলে তো আপনি এনতম পদ এইটা আপনার মুখস্থ করবেন। আমি আপনাকে কিন্তু এত কিছু না বুঝাই যে কেন n-1 ডি হইলো, এই যে এনতম পদের এটা তো আর মুখস্থ করার জিনিস থাকলো না যদি আমার ক্লাস আপনি বুঝে ফেলেন, এবং এইটা যখন মুখস্থ করার জিনিস না, আপনি অটোমেটিক এটা বের করতে পারেন ব্রেন দিয়ে চিন্তা করে, তখন এই সূত্র থেকেই কিন্তু আমার পদ সংখ্যাটা বের করে আপনাকে দেখালাম, এই যে এন থেকে এখান থেকেই কিন্তু পদ সংখ্যা বের হয়েছে। তাহলে পরীক্ষার হলে এতটুকু আপনার বাসায় যখন আপনি এটা 2-3 বার করবেন, পরীক্ষার হলে এই এন বের করতে আপনার জন্য 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। যখন আপনি জানেন পরীক্ষা হলে আপনি এন বের করতে হবে, বাসাতে আপনি এন বের করার জন্য 2-3 বার একইভাবে চেষ্টা করতেছেন, এবং গণিত কোনো সময় বিচ্ছিন্নভাবে করবে না। অনেকে বেশি আপনার দরকার সঠিক উত্তর বের করা, ওই ছোটবেলায় যেরকম গণিত 5 নিয়ম 10 নিয়ম অনেকগুলা নিয়মে হয়, এখন এসে অনেকগুলা নিজে পণ্ডিতি করে কয়েক রকম ভাবে গণিত শিখতে যান, যে গণিতের এক এক সময় আমি এক এক ভাবে করব না ভাই, এটা ভুল প্রসেস। আপনি বাসাতে যে নিয়মে করবেন পরীক্ষার হলে ওই নিয়মেই করবেন, এবং পরীক্ষার হলে আসছে মনে করে বাসায় আপনি প্র্যাকটিস করেন, আমি এইটা উইদিন 30 সেকেন্ডের মধ্যে আমি সেটা শেষ করব। এইভাবে যদি আপনি না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি খুব বেশি আগাইতে পারবেন না। এবার দেখেন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, প্রশ্নটা একটু ঘোরানো আছে। 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? ভাই 4 দ্বারা কারা কারা বিভাজ্য বলেন তো? প্রথম সংখ্যা 12, 12কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12, এবং 12 এর পরে কোন সংখ্যাকে আবার 4 দিয়ে ভাগ করতে পারবো? যে 12-র সাথে 4 যোগ করলে যেটা হয় সেটা, যেমন 12-র পরে 16কে আমরা আবার 4 দিয়ে ভাগ করতে পারবো, এবং 16-র পরে কোন সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো? 16-র সাথে 4 যোগ করলে যেটা হয়, তার মানে 20কে আবার আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, এবং 20-এর পরে কোন সংখ্যাকে আমরা আবার 4 দিয়ে ভাগ করতে পারবো? 20-এর সাথে 4 যোগ করলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাকে আবার আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে 12 16 20 24 28 32 36 40 44 48 52 58 56, তারপরে 60, এই 4 4 করে করেই বাড়তেছে, এবং 4 4 করে করে 12
16, 20, 24 ডট ডট কত পর্যন্ত? 96 পর্যন্ত। 96 কিন্তু 4 দিয়ে ভাগ যায়। আমরা দেখতে 96 কিন্তু আমার কি দিয়ে ভাগ যায়? 4 দিয়ে ভাগ যায়। আমরা একটু দেখে নিব। পরীক্ষাতে যে ভিতরটা আসছে, মানে যেই সংখ্যা দুইটা দিছে, যেমন এখানে যদি বলতো 11 ও 97 এর মধ্যে, প্রশ্নে যদি বলতো 11 ও 97 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দিয়ে বিভাজ্য, তখনও কিন্তু আমার ধারা 11 থেকে শুরু হইতো না, কারণ 11 আমার 4 দিয়ে ভাগ করা যায় না। 11-র পরে কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়? সেটা হচ্ছে 12-কে 4 দিয়ে ভাগ করা যায়। আবার শেষ সংখ্যাটা 97-কে 4 দিয়ে ভাগ করা যায় না। 97-এর আগে কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়? 97-এর আগে 96, 96-কে 4 দিয়ে ভাগ করা যায়। তবে এইরকম ভাবে এত কঠিন প্রশ্ন দিবে না, আপনাকে সবসময় এই শুরু এবং শেষেরটা বিভাজ্য মানে ভাগ করা যাবে এরকম সংখ্যাই দিবে। তখন আমার এই যে 96, এটা হবে লাস্ট যে আমাদের পদ আছে সেইটা, আর এইটা হচ্ছে ফার্স্ট যে পদ আছে সেইটা, ফার্স্ট পদ এ। আর এই যে কত করে সাধারণ অন্তর কত হবে? যত দ্বারা বিভাজ্যর কথা বলবে, যেমন 4 হচ্ছে আমার সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে এখানে 4। এখন বলতেছে মধ্যে কয়টি সংখ্যা, তার মানে পদ সংখ্যা বের করতে বলবে। এটা তো ধরতে পেরেছেন, পদ সংখ্যা বের করতে বলবে। তাহলে পদ সংখ্যা n ইকুয়াল কত বলেন তো? পদ সংখ্যা n ইকুয়াল শেষ পদ মাইনাস শুরুর পদ, শেষ পদ 96 মাইনাস শুরুর পদ ডিভাইডেড বাই অন্তর 4 প্লাস হচ্ছে 1। তাহলে 96 থেকে 12 যোগ করলে 84 হয়, বিয়োগ করলে 84 হয়, 4 দিয়ে ভাগ যোগ 1, 4 দিয়ে যদি আমরা ভাগ করি 4 দুগুণে 8, 4 একে 4 প্লাস 1, 22 হচ্ছে আমার আনসার। এই যে 24 যারা যারা বের করছেন আমাকে বলেন তো 24টা কিভাবে হইল? চব্বিশ যারা যারা আনসার করছেন, শেষ বিকেলের মেয়ে, তারপরে হালিমা আক্তার, সোনালী খাতুন, উৎস দেবনাথ, তানজিলা চৌধুরী, কেয়া, আপনারা একটু বলেন যে এই এখানে 24 কিভাবে আসলো? 96-কে 4 দিয়ে ভাগ করলে 24 হয়। এখান থেকে 12 কেন আপনি বিয়োগ দিচ্ছেন না? বুঝতে পেরেছেন? যারা যারা ভুল করেছিলেন আপনারা একটু কমেন্টে লেখেন যে সঠিকটা ধরতে পেরেছেন কি না, এটা একটু সবাই লেখেন। সঠিকটা ধরতে পেরেছেন কিনা এটা একটু সবাই লিখুন। ওকে, বিয়োগ করতে এই ভুল যেন আর জীবনে না হয়। আমি কিন্তু সবসময় একটা জিনিস বলি, আপনি ভুল করেন, ভুল করাটা আপনার জন্য ভালো হবে। যদি আপনি ভুল করার পরে মনে করেন এই ভুলটা আমি আর জীবনে করব না, এবং ওই সময় কিছুক্ষণ পর্যন্ত ওই জিনিসটা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করবেন আমি এই ভুলটা আর করবো না, দ্বিতীয় আরেকবার ভুল হইতে পারে, তখন যেন মনে হয়ে যায় আমি তো এর আগেই সংকল্প করেছিলাম, এর আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এই ভুলটা করবো না, আবার করে ফেললাম, তখন বেশি দেখবেন রিগ্রেট ফিল হবে, এবং এত পরিমাণ রিগ্রেট ফিল হবে তৃতীয়বার আর ভুল করবেন না। তৃতীয়বার যদি ভুল করেই ফেলেন তাও কোনো সমস্যা নাই, বাসায় করেন, তখন তৃতীয়বার যদি ভুল হয়ে যায়, বারবার তো প্র্যাকটিস করতে হবে, এই জন্যই তখন আরও বেশি রিগ্রেট ফিল হবে, এবং চতুর্থবার পরীক্ষার হলে যে আর ভুল হবে না। ঠিক আছে, সমান্তর ধারা তো বললাম, গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা ধরেন আমরা বললাম 2 এর পরে 2 এর সাথে আমি 2 গুণ দিলাম, তারপরে 4, 4-এর সাথে আবার 2 দিন গুণ দিলাম, 4 দুগুণে 8, 8-এর সাথে আবার 2 গুণ দিলাম, 8 দুগুণে 16, 16-এর সাথে আবার 2 গুণ দিলাম, 16 দুগুণে 32, এইভাবে ডট ডট চলতেই আছে। তার মানে যে ধারাতে একটা নির্দিষ্ট সংখ্যা বারবার গুণ হয়ে তার পরের সংখ্যাটা হয় সেইটাই হচ্ছে আমার গুণোত্তর ধারা। যেমন আমি বললাম প্রথম সংখ্যা হচ্ছে আমার ধরেন 5, তারপরে 3 5 15, তারপরে 3 15 45, তারপরে 3 45 হচ্ছে 135, এইভাবে 3 গুণ করে করে যাবে। এটাও কিন্তু একটা গুণোত্তর ধারা, এটাও হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর সমান্তর ধারা একটা নির্দিষ্ট অন্তর যোগ হবে, গুণোত্তর ধারাতে নির্দিষ্ট একটা হচ্ছে রাশি বারবার গুণ হবে। এই যে প্রথম পদ ওখানেও যেটা ছিল এটাও এখানে সেম, এখানে একটা নির্দিষ্ট রাশি যেটাকে আর ধরা হয় সেটা বারবার গুণ হবে। তাহলে প্রথম পদ যদি এ হয়, পরের পদ হবে এর সাথে আর গুণ করলে এ আর,
এ আর এর সাথে আবার যদি আর গুণ করি তাহলে এ আর দুইটা আর স্কোয়ার হয়ে যাবে, আবার যদি এর সাথে আর গুণ করি তাহলে এ আর তিনটা হয়ে যাবে, আর কিউ হয়ে যাবে, এর সাথে আবার যদি আর গুণ করি আর টু দি পাওয়ার 4 হবে, ডট ডট হইতে থাকবেই। এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদে কোনো কিন্তু আর নাই, আর হচ্ছে জিরোটা। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে আর হচ্ছে একটা। তৃতীয় পদ, তৃতীয় পদে আর হচ্ছে আমার দুইটা। চতুর্থ পদ, চতুর্থ পদে আর হচ্ছে আমার তিনটা। তাহলে দেখেন তো চতুর্থ পদে তিনটা, এক কম। তৃতীয় পদে একটা, দুইটা, এক কম। দ্বিতীয় পদে এক কম, দুই থেকে এক বিয়োগ দিলে একটা। তাহলে আমি যদি বলি এন তম পদ কত হবে, এন তম পদে হচ্ছে আর হবে এন এর চাইতে একটা কম, তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমার এই যে এন তম পদ। এবং যখন এই জিনিসটা আপনি বুঝে ফেলছেন যে এই কারণেই আমার আর একটা কম হয়, কারণ প্রথম পদে তো আর থাকতেছে না, দ্বিতীয় পদে আর থাকে একটা, তৃতীয় পদে আর থাকে দুইটা, তাহলে এন তম পদে আর থাকবে এন মাইনাস এক, এন এর চাইতে একটা কম। তখন আর আপনাকে এটা আলাদা করে ফোর্স দিয়ে ব্রেনে মুখস্থ রাখতে হবে না, কারণ আপনি তো বুঝে ফেলছেন। এবং আর বের করব কি করে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি ভাগ করি তাহলে আর পাওয়া যায়, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে আর পাওয়া যায়। তার মানে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা আর পাবো, শেষ। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে দেখেন যেটা আপনাদের জন্য ব্রেনকে একটু প্রেশার দিতে হবে, সেটা এই প্রেশারটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে যেন হয়, বারবার প্র্যাকটিসের মাধ্যমে, সেটা হচ্ছে যোগফল নির্ণয় করার। যদি গুণোত্তর ধারা সমষ্টি যেমন বের করব, যেমন এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব ডট 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 এ আর এন মাইনাস ওয়ান, এখন এই সবগুলা যোগ করব, তখন হচ্ছে আমার সমষ্টি। সমষ্টি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে আর মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন থেকে যখন ওয়ান বিয়োগ করবো নিচে আর মাইনাস ওয়ান করবো। এটা কখন হবে, যখন আর এর ভ্যালু একের চাইতে বড় হবে, যেমন আর এর 2 দিয়ে গুণ করতেছি, 3 দিয়ে গুণ করতেছি। আর আবার এস ইকুয়াল আর এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এখানে আর টু দি পাওয়ার এন থেকে ওয়ান বিয়োগ করতেছি, এখানে ওয়ান থেকে আর টু দি পাওয়ার এন বিয়োগ করতেছি, নিশ্চয়ই এবার ওয়ান মাইনাস আর হবে, খুব মুখস্থ রাখা কঠিন না, যেখানে আর এর ভ্যালু হবে একের চাইতে কম। যেমন আমি প্রথম একটা সংখ্যা আছে 2, তারপরের সংখ্যা হচ্ছে 2 গুণন হাফ, 2 গুণন হাফ, তারপরে সংখ্যাটা হচ্ছে এই যে 2 গুণন হাফ, কাটাকাটি করলে 1 হয়ে যায়, তাহলে এই 2 গুণন হাফ তার মানে 1, তারপরে সংখ্যা হচ্ছে 1 গুণন হাফ, তা 1 গুণন হাফ কত হয়, হাফই হচ্ছে, তারপরে সংখ্যাটা কত হবে, এই হাফের সাথে আবার হাফ করে গুণ, তার মানে আমার আর এর ভ্যালু হচ্ছে হাফ, আর ইকুয়াল হাফ, হাফ মানে একের চাইতে ছোট। তখন আমি কি করব, 1 থেকে আর টু দি পাওয়ার এন বিয়োগ করব। যখন আর হচ্ছে একের চাইতে বড় তখন আর টু দি পাওয়ার এন থেকে 1 বিয়োগ করব। এইটা হচ্ছে আমার গুণোত্তর ধারার সমষ্টি বের করা। আর অসীম পর্যন্ত যদি একটা গুণোত্তর ধারা দেওয়া থাকে, দিয়ে বলতেছে এই অসীম পর্যন্তই সমষ্টি কি হবে, অসীম পর্যন্ত সমষ্টি কি হয়, অসীম পর্যন্ত সমষ্টি তো অসীমই হবে। কিন্তু না, যখন আমরা এই যে ভাগ করতে থাকি, যেমন ধরেন এই ধারাটাই কি হবে, প্রথম সংখ্যা ধরুন 1, তারপর সংখ্যা হাফ, তারপর সংখ্যা 1/8, তারপর সংখ্যা 8 দুগুণে 16, তারপর সংখ্যা 1/16 দুগুণে 32, তার মানে ভাগ নিচের সংখ্যাটা 1কে যে সংখ্যা দিয়ে ভাগ করতেছি সেটা আস্তে আস্তে ডাবল হচ্ছে, তাহলে ডাবল হইতে হইতে অসীমে যে একটা সময় কিন্তু সেটা শূন্য হয়ে যাবে। শূন্য একদম অ্যাকুরেটলি হবে না, শূন্যর কাছাকাছি হবে, মার্জিনালি যেটাকে আমরা শূন্য ধরে নিতে পারি। তখন অসীমে যে সবগুলো আমরা তখন যোগ করে দিতে পারবো। এই জন্য অসীম ধারার, অসীম গুণোত্তর ধারার যোগফল আমরা বের করে ফেলতে পারবো যখন আর এর ভ্যালুটা একের চাইতে ছোট হবে এবং মাইনাস একের চাইতে বড় হবে। এই রেশিওর এই হচ্ছে সীমার মধ্যে যখন থাকবে, এই সীমার মধ্যে যখন রেশিওটা থাকবে, তখন আমরা অসীম আমরা একটা ধারার যোগফল বের করতে পারবো। কি শর্ত হচ্ছে, মাইনাস একের চাইতে বড় আর ওয়ানের চাইতে ছোট হবে, এই রেশিওর, এই হচ্ছে সীমার মধ্যে থাকবে, সেটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর। এটা থেকেও কি পরীক্ষায় আসে, তুলনামূলক কম আসে। এগুলা আমি বলবো না যে শুরুতেই মুখস্থ করেন, আমি বলবো এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, খুব বেশি ফোর্স দেওয়ার দরকার নাই। স্যার মধ্যে লেখা আছে, তাহলে 16 আর 12 বাদ যাবে কিনা, এই যে এটার ক্ষেত্রে বলতেছেন, দেখেন বাংলাদেশের এই জব মার্কেটে সবকিছুই ওরা ভুল করে। যেমন বলতেছে দৈর্ঘ্য
দৈর্ঘ্য দ্বিগুণ বাড়ানো হলে, দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করা হলে, দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করা মানে কি, এক দৈর্ঘ্য 10 মিটার ছিল, দ্বিগুণ আবার আপনি কি করছেন, বৃদ্ধি করছেন, তার মানে 20 বাড়াইছেন, আগে 10 ছিল আরো তার দ্বিগুণ বাড়াইছেন, দ্বিগুণ বলতে 20 বাড়াইছেন, তাহলে এখন হবে 30, তার মানে দ্বিগুণ বাড়াইলে 3 গুণ হয়ে যায়। দ্বিগুণ বৃদ্ধি করা আর দ্বিগুণ করা জিনিসটা কিন্তু আলাদা, কিন্তু বাংলাদেশের যারা প্রশ্ন করে তারাই আসলে ওই যে কপি পেস্ট করে, তো এইগুলা কেয়ার করেনি এবং এইগুলা যুগ যুগান্তরে ভুল থেকেই যাচ্ছে। বলতেছে 12 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দিয়ে বিভাজ্য? 12 ও 96 এর মধ্যে, মধ্যে যখন হয় তখন একদমই মধ্যেই বোঝায়, স্পেসিফিক মধ্যেই বোঝায়, কিন্তু তারা এই অপশন দিয়ে আপনার ওই কনফিউশনটা দূর করে দিছে, তখন এই দুইটা বাদ দিলে কিন্তু হবে আনসার 20। অ্যাকচুয়ালি তাদের উচিত হচ্ছে 12 থেকে 96 এই জিনিসটা বলা, থেকে মানে 12 ইনক্লুডেড 96 ইনক্লুডেড, আর 12 আর এর মধ্যে বললে অ্যাকচুয়ালি বলে যে বলছি আপনাকে মধ্যে বলতে 12 ইনক্লুডেড, ঠিক আছে, এই জন্য আপনাকে অপশন দেখেই, মানে অপশন দেখেই আপনি বুঝে ফেলবেন যে আসলে ঘটনা কি ঘটছে। এবার আসেন আমরা ম্যাথগুলা করি। এই ধারাটির কততম পদের মান, কততম পদের মান হচ্ছে 128। ধারাটা কি 2, তারপরে 4, 8, 16, তার মানে প্রথম পদ তার 2, এবং 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8 এর সাথে 2 গুণ করলে 16 হয়, তার মানে আর এর ভ্যালু কত করে করে গুণ করা হয়েছে, 2 করে করে গুণ করা হয়েছে। আমরা ধরে নেই এটা হচ্ছে n তম পদ, n তম পদ মানে a r টু দি পাওয়ার n মাইনাস 1, n তম পদ তাহলে কত, 128। এর ভ্যালু বসায় দেই, এর ভ্যালু 2, আর এর ভ্যালু বসায় দেই, আর এর ভ্যালু 2, n মাইনাস 1 128, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, 128 কে 2 দিয়ে ভাগ করলে হয় 64। এটা 2 টু দি পাওয়ার মাইনাস 1, গত ক্লাসে আমরা সূচক শিখেছি, সূচক ও লগারিদম, তাহলে 64 কে 2 টু দি পাওয়ার আমরা 6 লিখতে পারি। এটা যেহেতু 2 এর উপর পাওয়ার, এটাও 2 এর উপর পাওয়ার, তার মানে অবশ্যই ঘাত দুইটা সমান, n মাইনাস 1 ইকুয়াল তাহলে 6, n ইকুয়াল তাহলে এই একটা ওই পাশে যোগ হয়ে গেলে 6 একে 7 হবে আনসার। বলেন দেখি কারা কারা পেরেছেন, ইয়েস। এবারে এই এই হচ্ছে গণিতটা দেখেন, এবারে এই গণিতটা দেখেন, 1 মাইনাস 1 প্লাস 1, দেখেন একবার 1 হয়েছে, একবার মাইনাস 1 হয়েছে। এখন এটা তো সমান্তর ধারা কোনোদিনই হবে না, সমান্তর ধারা তো হয় সমান করে করে বাড়বে অথবা সমান করে করে কমবে, সেটা হয় নাই। তাহলে এটা তো খুব কমন একটা প্রশ্ন। আর একটা কমন, 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 এভাবেও যাইতে পারে, 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস 3 এভাবেও যাইতে পারে। সব কিছু কীভাবে দেখেন, একের সাথে যদি মাইনাস 1 গুণ করেন তাহলে মাইনাস 1 হয়, মাইনাস 1 এর সাথে যদি মাইনাস 1 গুণ করেন প্লাস 1 হয়, আবার এই 1 এর সাথে মাইনাস 1 যদি গুণ করেন তাহলে মাইনাস 1 হয়, মাইনাস 1 এর সাথে আবার প্লাস 1 মাইনাস 1 গুণ করলে প্লাস 1 হয়। তার মানে এটা একটা গুণোত্তর ধারা, যার প্রথম পদ a ইকুয়াল 1, যার r ইকুয়াল মাইনাস 1, মাইনাস 1 করে গুণ হচ্ছে বারবার। এখন বলতেছে এই যে r এর ভ্যালু মাইনাস 1, এটা 1 এর চাইতে ছোট না বড়, 1 এর চাইতে ছোট। আমরা জানি s ইকুয়াল 1 এর চাইতে যখন r এর ভ্যালু যখন 1 এর চাইতে ছোট হয় তখন a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, তাহলে এর ভ্যালু 1 মাইনাস r টু দি পাওয়ার, r এর ভ্যালু মাইনাস 1 টু দি পাওয়ার n, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দুইটা হয়ে গেছে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, নিচে 1 মাইনাস আর এর ভ্যালু মাইনাস 1, এবার মাইনাস মাইনাসে প্লাস, নিচে 2, 1 মাইনাস সরি এখানে আবার মাইনাস কই থেকে আসছে, এটা হচ্ছে গুণ, তাহলে 1 দিয়ে আর গুণ করার তো দরকার নাই, আর আমরা গুণ রেখেই দিলাম। দেখেন মাইনাস 1 টু দি পাওয়ার n, নিচে 1 আর 1 যোগ করলে 2, এবার আমরা 1/2 আলাদা করলাম, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এমসিকিউতে এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন আসে এমসিকিউতে। ইয়েস, এই প্রশ্নগুলো বংশানুক্রমিকভাবে চলে আসছে, এইটাই সবচাইতে ভালো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওয়ার্ড।
বা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বাক্য, যে এই প্রশ্নগুলা এই কারণেই কপি পেস্ট করতে করতে এরকম হয়েছে। এবার দেখেন এই যে অসীম পর্যন্ত এই অসীম পদের সমষ্টি, আমি কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ক্লাসে অবশ্যই মনোযোগী হইতে হবে, এই হচ্ছে ইয়েগুলো নোটগুলো কিন্তু করতে হবে অবশ্যই। তো দেখেন অসীম পর্যন্ত আমরা বলছি -1 চাইতে যদি আর বড় হয়, +1 চাইতে ছোট হয়, এই সীমার মধ্যে যদি হয়, অসীম পর্যন্ত একটা ধারার সমষ্টি হচ্ছে a/1 - r। প্রথম পদ তো 1/4, এটা নিয়ে সন্দেহ নাই। আর কত হবে? আর হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ -1/6, প্রথম পদ হচ্ছে 1/4। তাহলে -1/6 আমরা যদি ভাগ আছে গুণ করে দেই, 4টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে যাবে। 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, -3/2, -3/2। তাহলে মাইনাস যখন 3/2 হলো, এখন আমরা কি করব? এই যে আর এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই, a ইকুয়াল কত? 1/4। 1 -3/4, সরি 3 হচ্ছে 3/2 না 2/3, দেখছেন? -2/3। আর 3/2 মানে হলে তো হবেও না, 3/2 হলে তো হবেও না। 3/2 মানে হচ্ছে -1.5 হইতো, 1.5 তো এই সীমার মধ্যে পড়তেছে না। 2/3 মানে -0.6667। ঠিক আছে, তাহলে এইটা অবশ্যই এর মধ্যে পড়তেছে, অবশ্যই এর মধ্যে পড়তেছে। আর মধ্যে ছাড়া কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না। 1 -2/3, 1/4 মাইনাস মাইনাসে যদি প্লাস হয়ে যায়, 1 + 2/3, 1/4, 3 লসাগু, 3 আর 2 5, 5/3। এখন আমরা যদি 1/4 ভাগ আছে গুণ করে দেন, তাহলে 3 উপরে চলে যাবে, 5 নিচে চলে যাবে, উপরে 3 একে 3, 4 5 20, 3/20। এই খ নাম্বার হচ্ছে আনসার। ইয়েস, 3/20 হচ্ছে আনসার। এবার দেখেন, যেহেতু সিরিজ বোঝাচ্ছে ধারা, আরেকটা চাকরির পরীক্ষায় আরেকটা সিরিজ আসে যেটাকে বলা হয় ফিবোনাক্কি সিরিজ। যেটা ফিবোনাক্কি সিরিজ, এগুলো হচ্ছে আপনার প্রবলেম সলভিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলেন বা ডাটা সায়েন্স বলেন, এখানে খুব এই সিরিজটা প্রয়োজন হয়। ফিবোনাক্কি সিরিজ হচ্ছে সাধারণত 0 দিয়ে শুরু হবে এবং তার দ্বিতীয় পদ হচ্ছে 1, তার মানে তার প্রথম দুইটা পদ হচ্ছে 0 আর 1। এই ফিবোনাক্কি সিরিজের হচ্ছে সিস্টেম হচ্ছে যে কোনো একটা পদ হবে, তার পূর্বের যে দুইটা পদ আছে, কোনো একটা পদ ধরেন n হবে an-1 প্লাস an-2, তার পূর্বের দুই পদের যোগফলের সমান হচ্ছে কোনো একটা প্রেজেন্ট বর্তমান পদ। তাহলে 0 আর 1 যোগ করে তারপরের পদটা হবে 1 হবে। এবার এখন এখানকার পদ কি হবে? আগের দুইটা 1 আর 1 যোগ করে 2 হবে। তাহলে এখনকার পদটা কি হবে? তার আগের দুইটা 2 আর 1 যোগ করে 3 হবে। তারপরে তাহলে বর্তমানটা কি হবে? তার আগের দুইটা পদ 3 আর 2 যোগ করলে 5 হবে। তাহলে এখন পদটা কি হবে? বর্তমান প্রেজেন্টের তার আগের দুইটা 3 আর 5 যোগ করে 8 হবে। তারপর 5 আর 8 যোগ করে 8 5 13, 8 আর 13 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34। এইভাবে হচ্ছে 34 আর 21 যোগ করলে 55, এইভাবেই হচ্ছে আপনার বাড়তেই থাকবে। তার মানে দুইটা পদের যোগফল হচ্ছে তৃতীয়টার সমান, দুইটা পদের যোগফল আগের দুইটা পদের যোগফল তৃতীয় পদের সমান। এই যে ধারাটা যেটা মেনটেন করে সেটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। কিন্তু পরীক্ষাতে অনেক সময় আপনার এই 0টা দেওয়া থাকলো না, আপনার শুরু হয়েছে 1 থেকে, 1 1 দেওয়া আছে, 1 1 2, তারপরে 3, তারপরে 5, তারপর ডট ডট ডট। তখন আপনাকে বুঝে নিতে হবে, আগে মিলতে হবে যে এটা কি কোনো ফিবোনাক্কি সিরিজ কিনা। তাহলে আমরা দুইটা যোগ করে তারপরেরটার সাথে মিলাবো, দুইটা যোগ করে তারপরেরটার সাথে মিলাবো, দুইটা যোগ করে তারপরেরটার সাথে মিলাবো। তাহলে মিলে যদি যায় তাহলে তার ফিবোনাক্কি সিরিজ। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করতে পারে। শুধু তাই নয়, প্রথম দুইটা বাদ দিয়ে আমাকে 1 2 3 5 8 এভাবে থাকতে পারে। তখন আমরা দেখবো যে প্রথম দুইটা যোগ করে এইটা, তারপরে দুইটা যোগ করে তারপরেরটা, তারপরে দুইটা যোগ করে তারপরেরটা। তার মানে এটাও ফিবোনাক্কি সিরিজের একটা অংশ থেকে প্রশ্ন করেছে। এরকম প্রশ্ন আপনাকে দিতে পারে। আবার যখন ধারাতে আসি, সমান্তর গুণোত্তর ধারা বাদেও যে কোনো একটা সিস্টেমে ধারা দিতে পারে। যেমন ধরেন আপনাকে দিছে 1 4, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে আপনার 16, তারপরে হচ্ছে 25, তারপর 36।
তখন আপনাকে দেখে বুঝতে হবে আচ্ছা 1 4 9 সব তো পূর্ণবর্গ সংখ্যা দিছে, 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে তারপরের সংখ্যাটা হবে অবশ্যই 7-এর উপর স্কোয়ার, তাহলে 49। তো এরকমভাবেও কিন্তু ধারা থেকে আপনাকে যেটা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্নের মধ্যে আপনি ফেলতে পারেন, এরকম প্রশ্নও দিতে পারে। এর মধ্যেও আবার আপনি যেটা করবেন, শুরুতে এরকম কোনো কিছু চোখে যদি না পড়ে, তখন দুইটার মধ্যে ডিস্টেন্স বের করবেন। দেখেন দুইটা পদের ডিস্টেন্স অন্তর বের করবেন, 11 আর 4-এ 15, 15 আর 23-এর যদি ডিফারেন্স ডিস্টেন্স বের করেন তাহলে 8, 23 আর 39, 23 33 আর 6 তাহলে 16। তাহলে দেখছেন অন্তরগুলোর দিকে তাকালে আপনি অবশ্যই ফাইন্ড আউট করতে পারবেন ঘটনা কি ঘটতেছে। ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে অন্তরগুলোর দিকে 4, 4-এর ডাবল হচ্ছে 8, প্রথম অন্তরের ডাবল হচ্ছে দ্বিতীয় অন্তর, দ্বিতীয় অন্তরের ডাবল হচ্ছে তৃতীয় অন্তর, তাহলে তৃতীয় অন্তরের ডাবল হচ্ছে চতুর্থ অন্তর, হবে 16 দুগুণে 32। তাহলে চতুর্থ এখনকার বর্তমান গ্যাপে যেটা আছে সেটা কত হবে, এই 39-এর সাথে 32 যদি যোগ করে দেই, 2 আর 9 1, হাতে আছে 1 3 3 6 7 1, 71 হচ্ছে আনসার। এরকম প্রশ্নও কিন্তু আপনার থাকতে পারে। এই জন্য ব্রেনটা আপনাকে খুবই সচেতন রাখতে হবে, সচল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এবং ক্লাসে যা যা বললাম এরকম আসতে পারে, এরকম আসতে পারেন, সব কিছুই আপনার নোট খাতাতে যেন ছোট করে হলেও লেখা থাকে। পরীক্ষার আগে যেহেতু আপনার এই যে অল্প 2 পেজের মধ্যে আজকের নোটটা আপনি নিয়ে আসতে পারবেন, মানে একটা পাতের মধ্যে নিয়ে আসতে পারবেন, এ পার আর ও পার। তো পরীক্ষার হলে যে এরকম 20টা চ্যাপ্টারের আপনার নোট থাকবে, সর্বোচ্চ হলেও পরীক্ষার আগে হবে 20টার 50 পেজের নোট। 50 পেজের নোট দেখতে আপনার সময় লাগবে সর্বোচ্চ হলেও 2 ঘন্টা। তো এরকম প্রতি সাবজেক্টে হলে আপনি অন্তত 2 দিনের মধ্যে রিভিশন দিয়ে চলে যাইতে পারবেন পরীক্ষা হলে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। এখানেই শেষ হচ্ছে আজকের ক্লাস। ক্লাস কেমন লেগেছে, কেমন বুঝেছেন এটি জানাবেন। আপনার সাথে দেখা হবে আগামী ক্লাসে, রুটিন অনুযায়ী পরবর্তী ক্লাসে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।